তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টার ইতিহাস অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 20 পেপার অর্থাৎ হিস্টোরিক্যাল ট্যুরিজম ইন ইন্ডিয়া এই পেপার থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে বুঝে নাও। প্রথম প্রশ্ন থাকছে, পর্যটন আকর্ষণ হিসাবে সিন্ধু সভ্যতার অন্যতম প্রত্নস্থল ধোলাবিরার প্রত্নতাত্ত্বিক গুরুত্ব ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। এখানে শুধু এইটুকু পোর্শনও তোমাদের পরীক্ষায় আসতে পারে যে প্রত্নস্থল হিসাবে ধোলাবিরার প্রত্নতাত্ত্বিক গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। প্রথমেই তোমরা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করছো। ঐতিহাসিক পর্যটনের মানচিত্রে সিন্ধু বা হরপ্পা সভ্যতার অন্যতম প্রাচীন ও বৃহৎ কেন্দ্র ধোলাবিরা এক বিশেষ স্থান অধিকার করে আছে। গুজরাটের কচ্ছের রানের খাদির বেট দ্বীপে, দেখো খাদির বেট দ্বীপে অবস্থিত এই প্রত্নস্থলটি কেবল প্রাচীন ভারতের নয়, সমগ্র মানব সভ্যতার এক বিস্ময়। ঐতিহাসিক পর্যটনের অন্যতম প্রধান আকর্ষণ হিসাবে এর গুরুত্ব অপরিসীম, কারণ এটি প্রাচীন ভারতে নগর জীবনের এক নিখুঁত প্রতিচ্ছবি তুলে ধরে। এই শহরের উন্নত জীবনযাত্রা প্রসঙ্গে প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ ও ঐতিহাসিক আর এ বিস্ত বলেছেন, ধোলাবিরা কেবল একটি মিতর শহর নয়, এটি ছিল হরপ্পা নদের অসাধারণ জল ব্যবস্থাপনা ও উন্নত নগর পরিকল্পনার এক অনবদ্য মাস্টারপিস। এবারে প্রত্নস্থল ধোলাবিরার প্রত্নতাত্ত্বিক গুরুত্ব। ঐতিহাসিক পর্যটন স্থল হিসাবে ধোলাবিরার প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অপরিসীম। 1967-68 সালে প্রত্নতত্ত্ববিদ জগৎপতি যোশী এই কেন্দ্রটি আবিষ্কার করেন এবং 1990-এর দশকে আর.এস. বিস্তের নেতৃত্বে এখানে ব্যাপক খনন কার্য চলে। পর্যটকদের কাছে এই স্থানের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে হরপ্পা সভ্যতার উত্থান থেকে পতন পর্যন্ত মোট 7টি পর্যায়ে স্পষ্টভাবে লক্ষ্য করা যায়, যা সমকালীন অন্য কোনো কেন্দ্রে দেখা যায় না। 2021 সালে ইউনেস্কো ধোলাবিরাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে এর গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। প্রাচীন মানুষের জীবনযাত্রা, তাদের স্থাপত্যশৈলী এবং প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতার এক জীবন্ত জাদুঘর হলো এই প্রত্নস্থলটি। এখানে সংরক্ষিত ধ্বংসাবশেষ পর্যটক ও গবেষক উভয়কেই প্রাচীন ভারতের এক সোনালী অধ্যায়ের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এবারে হচ্ছে দেখো ধোলাবিরার বৈশিষ্ট্য। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে অনন্য নগর পরিকল্পনা। সিন্ধু সভ্যতার অন্যান্য প্রধান শহরগুলি যেমন হরপ্পা বা মহেঞ্জোদারো সাধারণত দুটি অংশে বিভক্ত থাকলেও ধোলাবিরা শহরটি 3টি প্রধান অংশে বিভক্ত ছিল। এগুলি হলো দুর্গ বা সিটাডেল, মধ্যবর্তী শহর এবং সাধারণ বা নিচু শহর। প্রতিটি অংশই সুদৃঢ় পাথরের প্রাচীর দ্বারা পরিবেষ্টিত ছিল, যা পর্যটকদের প্রাচীন ভারতের উন্নত নগর ভাবনার ও নিরাপত্তার প্রকৃষ্ট উদাহরণ দেয়। তারপর হচ্ছে জল সংরক্ষণ ব্যবস্থা। কচ্ছর শুষ্ক মরু অঞ্চলে অবস্থিত হওয়ার সত্ত্বেও ধোলাবিরার জল সরবরাহ ব্যবস্থা ছিল অত্যন্ত উন্নত। এখানকার বিশাল জলধারা ও বৃষ্টির জল ধরে রাখার পদ্ধতি পর্যটকদের অবাক করে। এই প্রসঙ্গে প্রখ্যাত ঐতিহাসিক রামশরণ শর্মা তার লেখায় উল্লেখ করেছেন, ধোলাবিরার সুবিশাল জলধারা এবং বৃষ্টির জল সংরক্ষণের বৈজ্ঞানিক পদ্ধতি প্রাচীন ভারতের জল প্রকৌশলবিদ্যার এক বিস্ময়কর ও অনন্য সাধন নিদর্শন। তারপর হচ্ছে দেখো প্রাচীনতম সাইনবোর্ড। এখানে খননকার্যের একটি বিশাল কার্ডের বোর্ড পাওয়া গেছে, যাতে জিপসাম দিয়ে তৈরি হরপ্পা লিপির 10টি বড় আকারের অক্ষর লেখা আছে। এটি বিশ্বের প্রাচীনতম সাইনবোর্ড হিসাবে পরিচিত। আজও হরপ্পার লিপির পাঠোদ্ধার সম্ভব না হলেও এই বিশাল সাইনবোর্ডটি পর্যটকদের কাছে এক গভীর রহস্য ও আকর্ষণের কেন্দ্রবিন্দু। তারপর হচ্ছে কি নির্মাণ সামগ্রী ও সুবিশাল স্টেডিয়াম।
বলছে অন্যান্য হরপ্পা শহরের মতো ধোলাবিরার বাড়িঘর কেবল পোড়া ইটের তৈরি ছিল না, এখানকার স্থাপত্যে প্রচুর পরিমাণ বেলে পাথর ও চুনা পাথরের ব্যবহার দেখা যায়। এছাড়া দুর্গের কাছে একটি সুবিশাল খোলা মাঠ বা স্টেডিয়াম আবিষ্কৃত হয়েছে, যা প্রাচীনকালে উৎসব, খেলাধুলা বা সামাজিক সমাবেশের জন্য ব্যবহৃত হতো বলে মনে করা হয়। এবার উপসংহারটা দেখে নাও, উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর শেষ করতে হবে। তারপরের প্রশ্ন হচ্ছে, প্রাচীন ভারতের একটি অন্যতম প্রধান আন্তর্জাতিক পর্যটন ও শিক্ষাকেন্দ্র হিসাবে নালন্দা মহাবিহারের প্রত্নতাত্ত্বিক অবশেষের গুরুত্ব আলোচনা করো। প্রথমেই ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব, অর্থাৎ ভূমিকা দিয়ে। তার আগে একটা বিষয় তোমাদের বলি, যে তোমাদের জন্য তোমাদের যে 5টি পেপার আছে অনার্সের, এই 5টি পেপারেরই আমাদের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি আছে। তোমরা চাইলে আমাদের পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে। প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। প্রাচীন ভারতের ইতিহাস ও ঐতিহ্যের এক অনবদ্য নিদর্শন হল বিহারের রাজগীরের কাছে অবস্থিত নালন্দা মহাবিহার। 5ম শতাব্দীতে গুপ্ত সম্রাট কুমারগুপ্তের আমলে প্রতিষ্ঠিত এই মহাবিহারটি প্রাচীন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসাবে খ্যাতি লাভ করেছিল। বর্তমান যুগের ঐতিহাসিক পর্যটনের মানচিত্রে নালন্দার ধ্বংসাবশেষ এক আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসাবে বিপুল জনপ্রিয়। দেশ বিদেশের অগণিত পর্যটক ও গবেষক প্রাচীন ভারতের এই জ্ঞানতীর্থের অবশেষ দর্শন করতে আসেন। নালন্দার অসীম গুরুত্ব প্রসঙ্গে প্রখ্যাত ঐতিহাসিক এ.এল. ব্যাসাম বলেছেন, নালন্দা কেবল একটি শিক্ষাকেন্দ্র ছিল না, এটি ছিল সমগ্র এশিয়া মহাদেশের বৌদ্ধ সংস্কৃতি ও দর্শনের এক উজ্জ্বল আলোকবর্তিকা। এবার বলা হচ্ছে নালন্দা মহাবিহারের প্রত্নতাত্ত্বিক অবশেষের গুরুত্ব। এখানে দেখো, প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে আবিষ্কৃত নালন্দা মহাবিহারের সুবিশাল ধ্বংসাবশেষ পর্যটকদের সামনে প্রাচীন ভারতের স্থাপত্য ও নগর পরিকল্পনার এক বিস্ময়কর চিত্র তুলে ধরে। লাল ইটের তৈরি এই বিশাল শিক্ষা প্রাঙ্গণটি একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যানের ওপরে ভিত্তি করে তৈরি হয়েছিল। এখানে সারিবদ্ধভাবে অবস্থিত বিহার বা মঠ, সুউচ্চ চৈত্য, প্রশস্ত শ্রেণীকক্ষ এবং ভিক্ষুকদের বসবাসের জন্য নির্মিত ছোট ছোট প্রকোষ্ঠগুলি প্রাচীন ভারতের উন্নত স্থাপত্যবিদ্যার নিখুঁত প্রমাণ। প্রাচীন এই বিশ্ববিদ্যালয়ে উন্নত পয়ঃপ্রণালী, স্নানাগার এবং রান্নার বিশাল উনুনগুলি পর্যটকদের অবাক করে। 2016 সালে ইউনেস্কো নালন্দার এই ধ্বংসাবশেষকে বিশ্ব ঐতিহ্যবাহীর স্থান হিসাবে স্বীকৃতি দেয়, যার ফলে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসাবে এর গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এবার হচ্ছে, প্রাচীনকাল থেকে নালন্দা ছিল নালন্দা ছিল একটি আন্তর্জাতিক মিলন ক্ষেত্র। চীন, তিব্বত, কোরিয়া, জাপান, সুমাত্রা প্রভৃতি দেশ থেকে আগত ছাত্র ও পণ্ডিতরা এখানে জ্ঞান অর্জন করতে আসতেন। প্রখ্যাত চৈনিক পরিব্রাজক হিউয়েন-সাং এবং ইন-নিৎসির নালন্দা দীর্ঘকাল অবস্থান করেছিলেন নালন্দায়। আধুনিক ঐতিহাসিক পর্যটনের ক্ষেত্রেও নালন্দার সেই আন্তর্জাতিক আকর্ষণ ধরে রেখেছে। বিদেশি পর্যটকরা যখন এই বিশাল ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে হাঁটেন, তখন তারা অনুভব করতে পারেন কিভাবে দূর দেশের তীর্থযাত্রা ও বিদ্যার্থীরা দুর্গম পথ অতিক্রম করে এই মহামিলন তীর্থে সমবেত হতেন। নালন্দার এই আন্তর্জাতিক চরিত্র আজও দেশি বিদেশি পর্যটকদের কাছে এক প্রধান আকর্ষণের কারণ। তারপরে পরের প্রশ্নটা দেখো, নালন্দার প্রত্নতাত্ত্বিক অবশেষ থেকে প্রাপ্ত বিভিন্ন লিপি, সিলমোহর, ব্রোঞ্জ ও পাথরের মূর্তি পর্যটক ও গবেষকদের প্রাচীন ভারতের শিল্প ও সমাজ ব্যবস্থা সম্পর্কে বিশদ ধারণা দেয়। এখানে দেবপাল প্রমুখ পাল রাজাদের তাম্র শাসন এবং প্রচুর পোড়ামাটির সিলমোহর আবিষ্কৃত হয়েছে। নালন্দার এই বহুদিক ও সাংস্কৃতিক উন্মুক্ততার প্রশংসা করে প্রখ্যাত ঐতিহাসিক রমিলা থাপর বলেছেন, নালন্দার সুবিশাল গ্রন্থাগার এবং তার আন্তর্জাতিক আবাসিক শিক্ষা ব্যবস্থা প্রমাণ করে যে প্রাচীন ভারত জ্ঞানচর্চায় কতটা উন্নত, মুক্তমনা ও উদার ছিল। ধর্মরত্ন, রত্নসাগর, রত্নদধি নামক 3টি সুবিশাল ভবনে বিভক্ত নালন্দার সুবিশাল গ্রন্থাগার
আজ ধ্বংসপ্রাপ্ত হলেও এর ভিত্তিমূল পর্যটকদের প্রাচীন ভারতের বৌদ্ধিক সমৃদ্ধির কথা স্মরণ করিয়ে দেয়। তারপর হচ্ছে কি, নালন্দা মহাবিহারের ধ্বংসাবশেষ কেবল একটি ধর্মীয় তীর্থস্থান নয়, এটি প্রাচীন ভারতের ধর্মনিরপেক্ষ ও বৈজ্ঞানিক শিক্ষারও এক জীবন্ত জাদুঘর। এখানে বৌদ্ধ শাস্ত্রের পাশাপাশি বেদ, ন্যায়শাস্ত্র, ব্যাকরণ, চিকিৎসাশাস্ত্র এবং জ্যোতির্বিজ্ঞানের মতো বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ানো হতো। দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে বখতিয়ার খলজির বিধ্বংসী আক্রমণ এই মহাবিহার ধ্বংসপ্রাপ্ত হলেও এর অবশেষ আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে। বর্তমানকালের পর্যটকরা যখন নালন্দার প্রাচীন শ্রেণীকক্ষ, ধ্যানকক্ষ এবং সুবিশাল প্রাঙ্গণ ঘুরে দেখেন, তখন তারা প্রাচীন ভারতের বহুমুখী শিক্ষা ব্যবস্থার শ্রেষ্ঠত্ব স্পষ্টভাবে অনুধাবন করতে পারেন। এখানকার মিউজিয়ামে সংরক্ষিত প্রাচীন নিদর্শনগুলির ঐতিহাসিক পর্যটনের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে তোলে। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর তোমাদের শেষ করতে হবে। ঠিক আছে?